সাজুবাই নামটা আমি রিক্তার মুখে অনেকবার শুনেছি। রিক্তা বলতো সাজু নামের একটা ছেলে আছে তাদের এলাকায়, যিনি সবসময় রহস্যের গন্ধ শুকে দেশের প্রতি প্রান্তে ঘুরে বেড়ান। এমনকি ঢাকা থাকতে সে একবার এই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাদল বলল, কে খবর দিছে জানি না, আমাকে বলল বাদল চাচি আম্মা কোথায়। বাদল আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিক্তার বাবা হাতের ইশারায় চুপ করে রইল। পরক্ষণই তার পিছনে সাজুবাই এসে দাঁড়ানোর শব্দ পেল। বাদল বুঝতে পারলো সাজুকে দেখি তাকে কথা বলা নিষেধ করা হয়েছে। সাজুবাই এসে বলল, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমার কি খবর হঠাৎ এই অসময়ে? চাচির জন্য আসলাম, চাচি আমাকে অনেকবার কল দিছিল। আমাকে চাচি আমা অনেকগুলা কল করেছে, কিন্তু আমি বাজারে ছিলাম বিদা চাচি আমার কলগুলো ব্যাক করতে পারি নাই। সাজুবাই আর রিক্তার বাবার কথা চলছে, আমি শুধু সাজু নামের লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটাকে উসিলা করে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে দিতে পারেন। আর সাজুবাইকে আমার শাশুড়ি কল দিয়েছে, সেটা শুনেই বুঝতে পারলাম যে আমাকে বাঁচানোর জন্যই তিনি হয়তো সাজুবাইকে ডেকেছে। সাজুবাই আবার বললেন, ভাবলাম সরাসরি বাড়িতে চলে আসি, তাছাড়া বিকেলে শুনলাম রিক্তার হাজবেন্ড এসেছে, তাই তার সঙ্গে একটু দেখা করে যাব। রিক্তার বাবা বেশ গভীর হয়ে গেলেন, তবে হাত দিয়ে আমার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এর নাম সাজু, আমি চেয়ারম্যান হবার আগে ওর দাদুই আমার এলাকায় চেয়ারম্যান ছিলেন। আর সাজু এই হচ্ছে আমাদের রিক্তার স্বামী শেখ সাব্বির। সাজু ভাই আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তারপর হাতে হাত রেখে তাকিয়ে রইলাম। সাজু ভাই বললেন, আশা করি ভালো আছেন, রিক্তার মৃত্যুর পর 4 বছর পর এলেন, দেখে ভালো লাগছে। আমি বললাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি জরুরি কোনো কাজ আছে? যদি না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন। চাচি আম্মার সাথে কথা শেষ করে আমি একটু নদীর পাড়ে যাব। আমি বেশ উত্তেজিত হয়ে বললাম, না না, কোনো কাজ নেই, আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। তাছাড়া সেই বিকাল থেকে একা একা বসে আছি, কারোর সঙ্গে গল্প করার মতো সুযোগ হচ্ছিল না। রিক্তার বাবা বিরক্ত হয়ে বললেন, এখন এই রাতে নদীর পাড়ে কেন সাজু? কালকে সকালে এসে তারপর না হয় নিয়ে যাবে। সাব্বির এখন বিশ্রাম করুক। আমি বললাম, আব্বা আমার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া শহরে বসে আমি তো আর রাতের দিনটার আগে কখনো ঘুমাই না। এটা শহর নয়, গ্রাম, কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। আমরা রাজনীতির সাথে জড়িত মানুষ। রিক্তার বাবার ব্রু কুচকে গেল। তিনি এক পলক বাদলের দিকে তাকিয়ে আবার সাজু ভাইয়ের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার চাচি কল করেছে অনেকবার? হ্যাঁ চাচা, আমি আবার এশার নামাজের সময় মোবাইলটা মিউট করে তারপর মসজিদে গেছিলাম, কিন্তু নামাজ পড়ে বের হয়ে মোবাইলে হাত দেওয়া হয় নাই। বাজারের মধ্যে কতক্ষণ ঘুরলাম, তারপর বাজার থেকে বাড়িতে ফেরার পরে ডিনার শেষ করে দাদুর কাছে বসলাম। তারপর যখন বাবার কাছে কল দেব তখন মোবাইলটা বের করে দেখি চাচির এতগুলা কল। একদমে কথাগুলো শেষ করে একটু থামলো সাজু ভাই। রিক্তার বাবা বললেন, তারপর তোমার চাচি কি বললেন? চাচির সঙ্গে তো কথা হয় নাই যে চাচি আমাকে কিছু বলবে। আসলে এতগুলা কল দেখে আমি তো অবাক হয়ে গেছি। ভাবলাম বিশেষ জরুরি কথা নিশ্চয়ই মনে আছে, তা না হলে চাচি আমার তো এতগুলা কল দিবে না। কারণ চাচি একবার কল দিলে আমি রিসিভ করতে না পারলে পরে অবশ্যই ব্যাক করি। এটা শহর নয়, গ্রাম, কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। আমরা রাজনীতির সাথে জড়িয়ে মানুষ, চারদিকে আমাদের শত্রুর অভাব নেই। মাঝে মাঝে দূরের শত্রুর চেয়ে নিজেদের মধ্যে কিন্তু শত্রু কম থাকে না আব্বা, তাই শত্রু ভয় করে আর কি হবে। মৃত্যু কপালে থাকলে কেউ তো আর আটকাতে পারবে না, তাই না? আমার কথা শুনে রিক্তার বাবা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন আমার মনে হলো হয়তো একটু বেশি বলে ফেলেছি। সাজু ভাই বললেন, ভাই আপনি বসুন, আমি বরং চাচি আম্মার সঙ্গে কথা বলে আসি। বাদল পিছন থেকে বলল, চাচিমা ঘুমিয়ে গেছে, সন্ধ্যা থেকে তার শরীরটা খারাপ, তাই সকাল সকাল ঘুমিয়ে গেছে। কি বলো? তাহলে তো দেখতেই হয়, চলো আমার সঙ্গে, আমি ডাকলে উঠবে, সমস্যা নেই। সাজু, কেন রাত দুপুরে এরকম করছো বলো তো? একজন অসুস্থ, তাকে ডেকে কথা বলতে চাইছো, আরেকজন ক্লান্ত, তাকে নিয়ে নদীর পাড়ে যেতে চাইছো, কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার নেই, আপনি রাগ করছেন চাচা? না না, রাগ করবো কেন, এমনিতে নিজের ছেলের মতো করে বললাম। তাহলে ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিতে চাইছেন না কেন? বাদল বলল, সাজু ভাই চলেন আমার সঙ্গে। চাচা আপনি কি চা খাবেন আরেক কপি? না। সাজু ভাই ও বাদল চলে গেল। আমিও ভিতরে যাবার জন্য পা বাড়ালাম। রিক্তার বাবা বলল, বাবা তুমি বসো, সাজু তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসুক, তারপর যেও একসঙ্গে। আমি আবার বসলাম। সাজু ভাই কাচারি ঘর পেরিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। নিজের বুকের ভিতরে দুক শব্দ নিজেই শুনতে পাচ্ছি। আমার শ্বশুর বলল, বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে। সাজু ছাড়া অন্য কেউ হলে কিছুতে তোমাকে যেতে দিতাম না। সাজু খুব ভালো একটা ছেলে, ওর অনুরোধ যে কাউকে রাখতে চায়। তাছাড়া আমি যখন চেয়ারম্যান হলাম তখন সাজুর দাদা বুরহান কাকা আমাকে সাহায্য করেছেন। তিনি না হলে আমি কোনোদিনই পরপর দুবার চেয়ারম্যান হতে পারতাম না। ভাবলাম আমার কিছু বলা দরকার, বললাম। এখন বর্তমান চেয়ারম্যান
চেয়ারম্যান কে? আপনি এবার নির্বাচন করেননি আব্বা? করেছিলাম, কিন্তু হেরে গেছি। স্বতন্ত্র প্রার্থী ছিল আরেকজন, তার কারণে হেরে গেছি। আচ্ছা, তোমার শাশুড়ি কি তোমাকে কিছু বলেছে? কোন বিষয়? না, কিচ্ছু না। আচ্ছা, এবার বলো তো, আলফাজ নামের যে ছেলেটাকে নিয়ে তোমার আর রিক্তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সে আলফাজ কে? তোমার বন্ধু নিশ্চয়ই। আর কিন্তু কেমন বন্ধু? আমি খানিকটা নড়েচড়ে বসলাম। আলফাজের কথা উঠে এসেছে, তার মানে রিক্তার বাবা অনেক কিছু জেনে ফেলেছে। আব্বা, আলফাজ সাহেব রিক্তার বান্ধবী সুরমা নামের একটা মেয়ের বড় ভাই। খুলনার খালিশপুরের সেই মেয়েটা? জি বাবা। তার সঙ্গে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? তুমি কি তাকে আগে থেকে চিনতে নাকি? না, চিনতাম না। না, তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না। রিক্তার তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিছিল। সেটা কি তোমার নটর থেকে ঢাকা আসার পর না আগে? ঢাকা আসার পর। ডায়েরির পাতা থেকে দৃষ্টি উঠালেন মাহবুব আলম। পরপর দুবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলফিকার মৃধার একমাত্র মেয়ের হাজবেন্ডের সাব্বির শেখের খুনের তদন্তে মাহবুব আলমের উপরে। দারোগা মাহবুব আলম বললেন, কি হয়েছে রমজান? সাজু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আজ কত তারিখ রমজান? 23শে অক্টোবর। কেন স্যার? তার মানে চেয়ারম্যান সাহেবের মেয়ের হাজবেন্ড এই ডায়েরি লিখেছেন যেই রাতে সে মারা গেছে সেই রাতেই মারা গেছে, নাকি ওই চেয়ারম্যান খুন করেছে? এখন পর্যন্ত যতটুকু লেখা পড়লাম তাতে তো চেয়ারম্যানের উপরেই সন্দেহ আছে। তাহলে স্যার আমাদের সন্দেহ কি ঠিক আছে? কিন্তু আমার তো মাথা এলোমেলো হয়ে গেছে। কেন স্যার? বুরহান সাহেবকে চিনো না তুমি? জি স্যার, চিনি তো। ওনার নাতি সাজু সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল। তাহলে তারপরে কিভাবে ছেলেটাকে খুন করলো সে? স্যার চলেন সাজুর সঙ্গে কথা বলেন। মাহবুব আলম সাজুকে প্রথম যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে, আপনার সঙ্গে যে রাতে চেয়ারম্যানের মেয়ের হাজবেন্ড সাব্বির কিছু বলেছিল? কেউ তাকে মারতে চায় বা এরকম কিছু বলেছে? না তো। কেন, কি হয়েছে? আপনাকে একটা ডায়েরির কথা বলেছিলাম না, যেটা সাব্বির যে ঘরে খুন হয়েছে সেই ঘরের মধ্যে আমরা পেয়েছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। পড়েছেন আপনি? হ্যাঁ, পড়লাম। সেখানে সাব্বির লিখেছে তার শ্বশুর তাকে খুন করতে চায় আর সে পালানোর জন্য পথ খুঁজে বেড়াচ্ছে। সেটা কিভাবে সম্ভব? আমি তো সেই রাতে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাবার জন্য বারবার অনুরোধ করলাম, কিন্তু সে রাজি হচ্ছিল না। সে ইচ্ছে করে চাচার বাড়িতে চলে গেল। যদি সেরকম কিছু হতো তাহলে আমার সঙ্গে যাবার প্রস্তাব দেওয়ার পরও কেন গেল না? বুঝতে পারছি না। সাব্বির সাহেবের লাশের ছবিগুলো একটু আরেকবার দেখান তো আমাকে। আরেকটা কথা সাজু সাহেব। জি স্যার, বলেন। নদীর পাড়ে যাবার আগে চেয়ারম্যান সাহেবের স্ত্রীর সঙ্গে যখন কথা বলতে গেলেন তখন তিনি কিছু বলেছেন? না তো। আশ্চর্য, তিনিও বলেন নাই যে সাব্বিরকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না, বলে নাই। কেন, চাচি কি জানতো নাকি? আপনার চাচির সঙ্গে কথা বলতে হবে। মহিলার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও সাজুর সঙ্গে তার বাসায় না গিয়ে সাব্বির রিক্তার বাড়িতে কেন গেল? কি কারণে? আপনি মিথ্যা বলছেন না তো সাজু সাহেব? আশ্চর্য, আমি কেন মিথ্যা বলবো? আপনার কেন মনে হয় যে আমি আপনার সঙ্গে মিথ্যা বলছি? মাহবুব আলম খানিকটা হাসার চেষ্টা করলেন, তারপর আস্তে আস্তে বললেন, সাজু সাহেব, রিক্তার হাজবেন্ড সাব্বির খুন হয়েছে গত রাতের আগের রাতে, সম্ভবত শেষ রাতের দিকে হতে পারে। গতকাল সকাল 9টার দিকে তার লাশ আবিষ্কার করে চেয়ারম্যান স্ত্রী। আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম 11:30টার দিকে। কিন্তু আপনার এলাকায় ঘটনা আপনি গেলেন না, এটা আশ্চর্য নয়? হ্যাঁ, অবশ্যই আশ্চর্য। আপনি গতকাল সারাদিনের মধ্যে কিন্তু খবর নেননি, অথচ আমি যতটুকু জানি যে এরকম ঘটনা ঘটলে আপনি সবার আগে উপস্থাপন হন। সাজু ভাই বললেন, আপনার উত্তরগুলো আমি দেব, তবে সেটা সেই রাতে চেয়ারম্যান বাড়িতে যাবার পর থেকে যা যা ঘটেছে সব বলবো। এখন আপনি আমাকে বলুন, আপনার রিক্তার বাবাকে খুনি ভাবছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দারোগা মাহবুব আলম বললেন, আমি এখন পর্যন্ত সাব্বিরের লেখা যতটুকু পড়ে শেষ করছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে চেয়ারম্যান খুন করেছে বা করাইছে। এখন কাকে দিয়ে করিয়েছে সেটা আসল বিষয়। কিন্তু কেন মনে হচ্ছে? ডায়েরিতে লেখা আছে সেজন্য। হ্যাঁ, আমার মনে হয় সাব্বির নিজের মৃত্যুর কথা নিশ্চিত বুঝতে পেরেছিল, সেজন্য ঘটমান সবকিছু সে লিপিবদ্ধ করে গেছে এবং খুব সুন্দর করে গল্প বা উপন্যাসের মতো সাজিয়ে লিখেছে। সাজু একটু বিরক্ত হলো। মাথা মোটা দারোগার কথার যুক্তি তাকে হতাশ করছে। একটা মানুষ নিজের মৃত্যুর কথা জেনে সে কিভাবে সাজিয়ে সাজিয়ে নিজের প্রেম, বিয়ে, সংসার সব কথা লিখতে বসবে? মানুষ তো তখন নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে। এটা তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নয় যে কোনো কিছু করবে না। যদি এর সেরকম কিছু হতো তাহলে হয়তো আসামি বলতো যে আমি মরার আগে কিছু কথা লিখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। তাহলে হয়তো সে আসামি সুন্দর করে নিজের মনের কথা আবেগ দিয়ে লিখতে পারে। কিন্তু সাব্বিরও তো সেরকম কথা নয়। তার কাছে মোবাইল ছিল, সে যে কাউকে কল করে সাহায্য চাইতে পারতো। ডায়েরি লিখে সময় নষ্ট না করে সে অন্য উপায় খুঁজতো। সাজু বলল, আর কি লেখা আছে ডায়েরিতে? আর তেমন কিছু নাই। ঘটনার রাত্রে আপনি সেই বাড়িতে যাবার পরে সাব্বিরকে নদীর পাড়ে যাবার প্রস্তাব করেন। তারপর রিক্তার মায়ের সাথে কথা বলতে গিয়ে ভিতরে চলে যান। সেখান থেকে ফিরে দুজন মিলে নদীর দিকে রওনা দেন, এতটুকুই লেখা আছে। তাহলে চলুন গ্রামের দিকে যাই। যাবার সময় আমি বাকিটা বলবো আপনাকে। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার কাছে আসার আগ পর্যন্ত সব বলবো।